আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। পাই ম্যাথ ক্লাবের সৌজন্যে ইংলিশ গ্রামারের ফ্রি ক্লাসে আজ আপনাদের সাথে আছি আমি নজমুল আহমদ চৌধুরী। আমরা জানি ইংলিশ গ্রামার পড়তে গেলে বেসিক যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় তার মধ্যে একটি হচ্ছে টেন্স। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। আমরা জানি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় হচ্ছে টেন্স। টেন্স শোজ দ্য টাইম এন্ড দ্য স্টেট অফ এন অ্যাকশন অর ইভেন্ট, অর্থাৎ যে কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় এবং ওই কাজটি কিভাবে সম্পন্ন হচ্ছে, ওই কাজটি চলমান অবস্থায় আছে, সাধারণভাবে সম্পন্ন হচ্ছে নাকি কাজটি অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে, সেটি ব্যাখ্যা করে মূলত টেন্স। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করব। স্ক্রিনে প্রদর্শিত বাক্যগুলো লক্ষ্য করি। প্রথম বাক্যটি হচ্ছে আই ইট চকলেট, অর্থাৎ আমি চকোলেট খাই, যা একটি অভ্যাসের কথা বোঝানো হয়েছে, যা বর্তমানে ঘটা একটি অভ্যাসকে বোঝায়। দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি, আই এইট সাম চকলেটস ইয়েস্টারডে, যা গতকালে অর্থাৎ এর পূর্বে ঘটে যাওয়া একটি ঘটনার দিকে ইঙ্গিত করছে। আমি গতকাল কিছু চকোলেট খেয়েছিলাম, অর্থাৎ এই বাক্যটি অতীতকে নির্দেশ করছে। তৃতীয় বাক্যটি লক্ষ্য করি, আই শ্যাল ইট সাম মোর চকলেটস টুমোরো, আমি আগামীকাল আরও কিছু চকোলেট খাবো, যা আগামীকালকে অর্থাৎ এখনও ঘটেনি অনিশ্চিত ভবিষ্যৎকে নির্দেশ করছে। তো আমরা একটি তিনটি বাক্য পেলাম, এখানে তিনটি সময়কে নির্দেশ করছে। প্রথম সময়টি বর্তমানে ঘটে যাওয়া সময়কে নির্দেশ করছে, অর্থাৎ এটি বর্তমানের সময়কে নির্দেশ করছে, যেটাকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। এটি বর্তমানের সময়কে নির্দেশ করছে, অর্থাৎ এটি বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় বাক্যটি অতীতে ঘটে যাওয়া ঘটনাকে নির্দেশ করছে, অতীত হয়ে গেছে এই ঘটনাটা, অর্থাৎ এটাকে বলবো আমরা অতীতকাল অথবা পাস্ট টেন্স। তৃতীয় বাক্যটি ভবিষ্যতে ঘটে যাওয়া একটা অনিশ্চিত ঘটনাকে বা অনিশ্চিত সম্ভাব্য ঘটনাকে নির্দেশ করছে, এটাকে আমরা বলবো ভবিষ্যৎকাল অথবা ফিউচার টেন্স। তাহলে আমরা পেলাম সময়ের ভিত্তিতে টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিনটি ভাগ হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রথম বাক্যটি যেটা পেলাম আমরা, আইয়ের চকলেট, এটা যেহেতু বর্তমানকালের একটি সময়কে, বর্তমানকালের একটি সাধারণ কথাকে ইঙ্গিত করছে, সুতরাং এটি হবে প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় বাক্যটি অতীতকালের ঘটনাকে নির্দেশ করছে, এটাকে বলবো আমরা পাস্ট টেন্স। তৃতীয় বাক্যটি ভবিষ্যতের সম্ভাব্য একটি ঘটনাকে নির্দেশ করছে, এটাকে বলবো আমরা ফিউচার টেন্স। এখন আবার প্রত্যেক প্রকার টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, প্রত্যেক প্রকার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল টেন্স। যেমন প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হবে, একটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিট বা সিম্পল মানে বর্তমানকালের কোনো সাধারণ ঘটনা হলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমানকালের কোনো সাধারণ ঘটনা হলে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। অতীতকালের কোনো সাধারণ ঘটনা যদি নির্দেশ করে তখন আমরা সেটাকে বলবো পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। ভবিষ্যৎকালের কোনো সাধারণ ঘটনা হলে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। একইভাবে দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে অনগোয়িং অ্যাকশন বোঝায় বা চলমান কোনো কাজ। বর্তমানকালে যদি কোনো কাজ চলছে এরকম বোঝায় তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে চলছিল তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে চলতে থাকবে এরকম বোঝালে হবে পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আছে পারফেক্ট টেন্স, তারপর আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট টেন্স কাজের একটা অংশ শেষ হয়ে গেছে কিন্তু আরেকটা অংশ বাকি আছে এরকম বোঝায়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটাও চলমান ঘটনা বোঝায়, তবে সেটা নির্ভর করবে অন্য কোনো ঘটনার উপর অথবা একটা নির্দিষ্ট সময়ের উপর। আমরা কিছু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যেমন আমি যদি নর্মালভাবে সাধারণভাবে একটা বাক্য বলি, যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। যে আমি বর্তমানে একজন ছাত্র, এটি বর্তমানকালের একটি সাধারণ ঘটনাকে ইঙ্গিত করছে, এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি যে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, তাহলে সেটি অতীতকালের একটি সাধারণ ঘটনাকে নির্দেশ করছে, যার কারণে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আমি যদি ভবিষ্যৎকালের কথা বলি যা এখনো ঘটেনি, ভবিষ্যৎকালের কোনো অনিশ্চিত ঘটনাকে নির্দেশ করে, তখন সেটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি আই শ্যাল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব, আমি এখনো যাইনি, এখন যাচ্ছিও না, আমি মার্কেটে আগামীতে যাব অর্থাৎ ভবিষ্যতে যাব। এখন আমি
ভবিষ্যতে মার্কেটে যাওয়ার একটা সম্ভাব্য ঘটনা প্রকাশ করছে, যার কারণে এটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস দ্বারা চলমান ঘটনা বোঝায়। যেমন আমি যদি বলি যে আই এম রাইটিং এ লেটার, আমি এখন একটি লেটার লিখছি। আমি এখন একটি লেটার লিখছি, যে কাজটি এখন চলমান অবস্থায় আছে। বর্তমানে একটি কাজ চলমান অবস্থায় আছে, তখন এইটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি আমি বলতাম যে আই ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে হতো, আমি যদি বলি আই ওয়াজ রাইটিং এ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল একটি লেটার লিখছিলাম। তাহলে যেহেতু অতীতের একটা ঘটনাকে নির্দেশ করছে, এটা হবে পাস্ট টেন্স, আর অতীতে ওই কাজটা চলছিল, লেটার লেখার কাজটা অতীতে চলছিল, যার কারণে আমরা সেটাকে বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আসবো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, যেমন আই শেল বি রাইটিং এ লেটার টুমোরো। আমি আগামীকাল একটি লেটার লিখতে থাকবো। এই কাজটি শেষ হয়ে যায়নি, এখনো ঘটতেছে না, আগামীতে ঘটবে, ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বোঝাচ্ছে, ভবিষ্যতের অনিশ্চিত সম্ভাব্য ঘটনা বোঝাচ্ছে, যার কারণে এটি হবে ফিউচার টেন্স। এখন বলছে শেল বি রাইটিং, লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে ওই কাজটা চলমান অবস্থায় থাকবে, এজন্য এটি হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় যে প্রকারভেদ আছে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। প্রথমে আমরা পাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বর্তমানে পারফেক্ট মানে বোঝাই আমরা যে কিছু অংশ, কাজের কিছু অংশ শেষ হয়ে গেছে এবং কিছু অংশ বাকি আছে বা একটা ফলাফল বাকি রয়ে গেছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স, সুতরাং আমরা বলবো কাজের কিছু অংশ শেষ হয়ে গেছে এবং বর্তমানে ওই কাজের ফলাফল বিদ্যমান আছে। একটা কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে যদি ওই কাজের ফলাফল বিদ্যমান থাকে, তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ লস্ট মাই পেন, আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার কলমটি হারিয়েছি। এর মানে বোঝায় যে আমি আমার কলমটি হারিয়েছি কিন্তু এখনও পাইনি। কলমটি হারানোর কাজ শেষ হয়ে গেছে কিন্তু কলমটি আমি ফিরে পাইনি। আই হ্যাভ লস্ট মাই পেন। দ্বিতীয়টি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অতীতে ঘটা দুইটা ঘটনাকে নির্দেশ করে। দুইটা ঘটনার মধ্যে যেটা পূর্বে ঘটে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যেটা পরবর্তীতে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি অতীতে দুইটা ঘটনা থাকে, তাহলে যেটি অধিকতর অতীত হবে সেটা বোঝাতে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে আমাদের দুইটা অংশ থাকবে সেন্টেন্সে, যেমন দ্য পেশেন্ট হেড ডাইড, রুগী মারা গেল, বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল। আমরা যদি বলি দ্য পেশেন্ট হেড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে দুইটা ঘটনা ঘটেছে, রুগী মারা গেছে এবং ডাক্তার এসেছে। এই দুইটার মধ্যে কোন ঘটনাটা আগে ঘটেছে আমাদের দেখতে হবে। রুগী মারা গেছে তারপর ডাক্তার এসেছে, অর্থাৎ ডাক্তার আসার ঘটনাটা পরে ঘটেছে, এই ঘটনাটা পরে ঘটেছে, এজন্য এটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডাক্তার পরে এসেছে যার কারণে ডাক্তার আসার ঘটনা পাস্ট ইনডিফিনিট টেন্স। রুগী আগে মারা গিয়েছে যার কারণে এটা অধিকতর অতীত। অধিকতর অতীত বোঝাতে আমরা ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। এখন ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স হবে ভবিষ্যতে ঘটা দুইটা ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে সংঘটিত হবে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে ঘটনাটা পরে সংঘটিত হবে সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড বাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করে ফেলব, বিফোর ইউ উইল কাম। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করে ফেলবো, বিফোর ইউ উইল কাম, তুমি আসার আগে আমি আমার কাজটি শেষ করে ফেলবো। তাহলে এখানে দুইটা ঘটনাই ভবিষ্যতে ঘটবে। ভবিষ্যতে তুমি আসবে, আবার ভবিষ্যতে আমি আমার কাজটি শেষ করে ফেলবো। এই দুইটার মধ্যে
প্রথমে আমার কাজটি শেষ হবে, তারপর তুমি আসবে। ২ টা ভবিষ্যতে ঘটনা। এর মধ্যে যে কাজটি আগে হবে সেটাকে আমরা বলব ফিউচার পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটাকে আমরা বলব ফিউচার ইনডিফিনিট টেন্স। ২ টাই কিন্তু ফিউচারে থাকবে। তারপর হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও একটা অনগোয়িং অ্যাকশন বা একটা চলমান কাজকে বোঝায়, যা অন্য কোনো ঘটনার উপর নির্ভরশীল থাকবে অথবা এক নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীল থাকবে। তাহলে প্রথমে আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালের ক্ষেত্রে। আমি যদি বলি ইট ইজ রেইনিং, সাপোজ বললাম ইট, এখানে আছে বি, রেইনিং, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বোঝাতে আমরা লিখব যে ইট ইজ রেইনিং। বৃষ্টি হচ্ছে বোঝানোর জন্য, চলমান ঘটনা বোঝানোর জন্য আমরা লিখব ইট ইজ রেইনিং। কিন্তু যদি দেওয়া থাকে ইট বি রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন এই বাক্যটি দ্বারা বোঝাচ্ছে যে বৃষ্টি 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখনও চলছে। অর্থাৎ পূর্বে শুরু হওয়া ঘটনা এখন পর্যন্ত চলছে। তখন আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর রাখতে পারবো না, তখন সেটা চলে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তখন আমরা বলবো ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। যদি শুধুমাত্র ইট রেইনিং পর্যন্ত থাকতো তখন আমরা বলতাম ইট ইজ রেইনিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, শুধুমাত্র চলমান কাজ। কিন্তু যখনই সময় উল্লেখ করে দিয়েছে, অর্থাৎ সময়ের উপর নির্ভরশীল হয়ে গেছে এই ঘটনাটা, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে গেছে। সময়টা 2 ধরনের উল্লেখ থাকতে পারে। একটা হতে পারে কত সময় ধরে চলছে, আর একটা হতে পারে কোন সময় থেকে চলছে। তো আমরা এখানে বলতে পারি ফর 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা ধরে চলছে, অর্থাৎ আমরা এখানে পেলাম কত সময় ধরে চলছে। আবার থাকতে পারে যে সিন্স মর্নিং, সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এটা দ্বারাও বোঝায় যে বৃষ্টি সকালে শুরু হয়েছিল, এখনো চলতেছে। অর্থাৎ চলমান কাজ যা একটা নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীল। সুতরাং নির্দিষ্ট সময়ের উপর নির্ভরশীল কোনো চলমান কাজ, অর্থাৎ বা অন্য ঘটনার উপর নির্ভরশীল চলমান কাজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত করব। যেহেতু এটা বর্তমান কালে ঘটছে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখব আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ চলছিল এরকম বোঝায়, তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অথবা অতীতকালে 2টা কাজের মধ্যে একটা কাজের পূর্বে অন্য একটা কাজ চলছিল, তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট, আমরা বলতে পারবো যে ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে, ইট ওয়াজ রেইনিং, সরি, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হচ্ছিল। তাহলে গতকালের একটা চলমান ঘটনা, সুতরাং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন যদি পেছনে লিখে সময় উল্লেখ করে দেয় যে ফর 2 আওয়ার্স, অথবা সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স নুন, এরকম যদি উল্লেখ করে দেয়, তাহলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে পারবো না, তখন সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন লিখতে হবে ইট হ্যাড বিন রেইনিং, ইট হ্যাড বিন রেইনিং ইয়েস্টারডে ফর 2 আওয়ার্স, গতকাল 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল। অথবা মনে করেন পিছনে সময় উল্লেখ না করে পিছনে অন্য কোনো একটা ঘটনা উল্লেখ করে দিল। সাপোজ ইট হ্যাড বিন রেইনিং ইয়েস্টারডে বিফোর ইউ কেম, তুমি আসার আগে বৃষ্টি হচ্ছিল। যে অতীতের 2টা ঘটনাকে নির্দেশ করছে এখানে। একটা ঘটনা তুমি এসেছিলে, আর একটা ঘটনা হচ্ছে বৃষ্টি পড়ছিল। তুমি আসার আগে বৃষ্টি পড়ছিল, যেহেতু চলমান ঘটনা অন্য একটা ঘটনার উপর নির্ভরশীল হয়ে গেছে, সুতরাং এই ঘটনাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অন্তর্ভুক্ত করব। পরেরটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও একই রকম মোটামুটি। ভবিষ্যৎকালে 2টা ঘটনার মধ্যে যদি একটা ঘটনা ঘটবে তার আগে আরেকটি ঘটনা ঘটতে থাকবে এরকম বোঝায়, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অথবা ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো ঘটনা ঘটতে থাকবে এরকম বোঝালেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণস্বরূপ, আই শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ বিন রিডিং বিফোর ইউ উইল কাম, তুমি আসার আগে
আমি পড়তে থাকবো। এখানে ভবিষ্যতের দুইটা ঘটনাকে নির্দেশ করছে, দুইটাই ভবিষ্যতের ঘটনা। তুমি আসবে, এটাও ভবিষ্যতের ঘটনা। আমি পড়তে থাকবো, এটাও হচ্ছে ভবিষ্যতের ঘটনা। ভবিষ্যতের একটা ঘটনার আগে আরেকটা ঘটনা ঘটতে থাকবে, এটা বোঝানোর জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আবার আরেকটা ঘটনা না দিয়ে যদি সময় উল্লেখ থাকে তখনও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সাপোজ এখানে দেওয়া আছে সিন্স 10 AM টুমোরো, সিন্স 10 AM টুমোরো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স 10 AM টুমোরো। আগামীকাল সকাল 10টা থেকে আমি পড়তে থাকবো। আগামীকাল একটা ঘটনা চলতে থাকবে, যার কারণে এটা ফিউচার টেন্স, যেহেতু আগামীকালের ঘটনা বলছে। আবার যেহেতু নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, সুতরাং এই ঘটনাটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপনারা লক্ষ্য করলে দেখবেন আমরা একটা জায়গায় শুধু পরিবর্তন করেছি। আমরা যে 12টা টেন্স পড়লাম তার মধ্যে একটা জায়গায় শুধু পরিবর্তন হয়েছে ভার্বের জায়গাটা। এই যে এখানে শেল হ্যাভ বিন রিডিং, কোনো জায়গায় হয়েছে শেল, কোনো জায়গায় হবে শেল হ্যাভ রেড, কোনো জায়গায় হবে শেল হ্যাভ বিন রিডিং, কোনো জায়গায় হবে এম রিডিং, ইজ রিডিং, ওয়াজ রিডিং। শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হয়েছে, অর্থাৎ টেন্স শুধুমাত্র ভার্বের উপর ইম্প্যাক্ট করবে। টেন্স শুধুমাত্র পরিবর্তন করবে ভার্বকে। তো এই জায়গাটা বোঝার জন্য আমাদের টেন্সের বিস্তারিত পড়তে হবে। এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলে যাওয়া যাক আমাদের পরবর্তী অংশে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা এটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। বর্তমানকালে কোনো সাধারণ কথা, চিরন্তন সত্য এবং অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো এর স্ট্রাকচার সাধারণত সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ। ভি ওয়ান, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে শর্টকাটে ভি ওয়ান বলতে পারি। যেমন আমরা লেখার সময় স্ট্রাকচার যখন লিখব তখন ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলবো ভি ওয়ান, পাস্ট ফর্মকে বলবো ভি টু। ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা, সেটাকে বলবো আমরা ভি ওয়ান। ভার্বের পাস্ট ফর্ম যেটা, সেটাকে বলবো আমরা ভি টু। ভার্বের পাস্ট পার্টিসিপল যেটা, সেটাকে বলবো আমরা ভি3। পড়ার সুবিধার্থে শুধুমাত্র। তো আমরা একটা প্রথম এক্সাম্পলে চলে যাই। জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ কথার ক্ষেত্রে যদি আমরা বলি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এটা হচ্ছে একটা এফার্মেটিভ সেন্টেন্স। আমরা যদি নেগেটিভ সেন্টেন্স চিন্তা করি তাহলে এটার সাথে এই যে অক্সিলারি ভার্বের সাথে নোট লাগবে। আমরা জানি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের সাথে নোট বসাতে হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটা হবে আই এম নট এ স্টুডেন্ট। আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে, তো এটা হবে এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র। তো জেনারেল স্টেটমেন্ট দেখলাম আমরা যে সাবজেক্ট এখানে আছে আই, এখানে ভার্ব আছে এম, এবং বাকি অংশ হচ্ছে স্টুডেন্ট। বাকি অংশ অনেক কিছুই হতে পারে, আমাদের শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বটা দেখতে হবে। টেন্সটা শুধুমাত্র কাজ করবে ভার্বের উপরে। এরপর যদি এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, মনে করেন বাক্যটা আছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে স্পেশাল অক্সিলারি হিসেবে আমরা ডু ডাজ নিয়ে আসতে পারি। স্পেশাল অক্সিলারি হিসেবে আমরা নিয়ে আসবো ডু অথবা ডাজ। কখন ডু নিয়ে আসবো, কখন ডাজ নিয়ে আসবো, এটা আমরা বিস্তারিত পরে দেখবো। তো আমরা এখন সংক্ষেপে দেখে নিই। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা ডাজ বসাবো, আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না, অন্য পারসন নাম্বার হবে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসাবো। কখন আসবে, যখন ওই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব পাওয়া যাবে না, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, অক্সিলারি ভার্ব নাই এবং অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। কখন প্রয়োজন হয়, অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে যদি সেন্টেন্সটাকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হিসেবে লিখতে হয়। কোনো নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব ছাড়া লেখা যায় না। যেমন এখানে লিখছি আমরা আই ডু নট হ্যাভ এ পেন, আমার কোনো কলম নেই। এফার্মেটিভে এই সেন্টেন্সটা ছিল আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। নেগেটিভ আই ডু নট হ্যাভ এ পেন, আমরা এই নোটকে একটা অক্সিলারি ভার্বের সাথে যুক্ত করেছি, স্পেশাল অক্সিলারি নিয়েছি, এসেছি ডু। এখন যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ হিসেবে লিখতে চাই যে আমার কি একটি কলম আছে, তখন আমরা লিখব ডু আই হ্যাভ এ পেন, ডু আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমরা অক্সিলারি ভার্ব ছাড়া লিখতে পারি না। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। ডাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে।
তারপরে আছে ইউনিভার্সাল ট্রুথ। প্রথমটা পেলাম আমরা জেনারেল স্টেটমেন্ট বা সাধারণ কথা। বর্তমানের কোনো সাধারণ কথা হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর চিরন্তন সত্য, চিরন্তন সত্য কোন ঘটনাগুলো যেটা অতীতেও সত্য ছিল, এখনও সত্য আছে, ভবিষ্যতেও সত্য থাকবে। এরকম ঘটনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র বর্তমান কালটাই চিন্তা করব। ইউনিভার্সাল ট্রুথ কি হতে পারে? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। সেটা অতীতকালেও সূর্য পূর্ব দিকে উঠতো, এখনও সূর্য পূর্ব দিকে উঠে, ভবিষ্যতেও সূর্য পূর্ব দিকেই উঠবে। এক্ষেত্রে আমরা এই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চিন্তা করব। এখন দেখেন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটি যেহেতু একটা চিরন্তন সত্য কথাকে নির্দেশ করছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আর যেহেতু দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, রাইজ থেকে রাইজেস হয়েছে। তো এটাকে যদি আমরা নেগেটিভে বলি তাহলে কি হবে? দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট। যেহেতু এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং আমরা জানি যে এই নট শব্দটি অক্সিলারি ভার্ব ছাড়া বসে না, সুতরাং এইখানে স্পেশাল অক্সিলারি হিসেবে আমরা ডাজ ব্যবহার করেছি। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট। এরপর পেলাম আমরা দ্য আর্থ ইজ রাউন্ড। একই রকমভাবে যেহেতু পৃথিবী গোল, এটা একটা চিরন্তন সত্য কথা, সুতরাং এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ বলি, নেগেটিভ ইন্টারোগেটিভে নিলে ইজ দ্য আর্থ নট রাউন্ড। এখানে আমরা নেগেটিভ করলেও এটাকে নট ব্যবহার করার প্রয়োজন হয়েছে, কারণ যেহেতু এটা একটা চিরন্তন সত্য কথা, চিরন্তন সত্য কথা আমরা অর্থ পরিবর্তন করতে পারি না। যাই হোক, তারপরে দেখবো আমরা হেবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য। যদি কারো কোনো অভ্যাস প্রকাশ পায় কোনো কথার মাধ্যমে, বর্তমানের কোনো অভ্যাস প্রকাশ পায়, তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অভ্যাস অর্থাৎ অতীতেও আমি এই কাজটা করতাম, বর্তমানেও করি, আমি ভবিষ্যতেও করব। যেমন আসিফ গোস টু স্কুল এভরিডে। আসিফ নিয়মিত স্কুলে যায়। আসিফ নিয়মিত স্কুলে যায় বা প্রতিদিন স্কুলে যায়, এটা তার প্রতিদিনের একটা কাজ। সে আগেও যেত, এখনও যায়, ভবিষ্যতেও যাবে। এক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট টেন্সটা ফলো করব এবং সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা সাধারণ কথা যেটা অতীতেও সত্য, বর্তমানেও সত্য, ভবিষ্যতেও আগামীতেও সত্য থাকবে। এক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে চিন্তা করব, যা সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম এসেছে, এবং যেহেতু আসিফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। আবার আরেকটা দিস ইজ মাই এভরিডে ওয়ার্ক, এটা আমার প্রতিদিনের কাজ। এটাও প্রতিদিনের কাজ যেহেতু, তা এটা আমরা গতকালও করেছি, আজও করব, আজও করছি, আগামীকালও করব। অর্থাৎ এটা অতীতেও সত্য, বর্তমানেও সত্য, ভবিষ্যতেও সত্য। তাহলে এটা শুধু আমরা বর্তমান কালটা বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ফলো করব। এরপর আসলো ফিক্সড টাইম টেবলস। যদি কোনো টাইম টেবল নিয়ে আলোচনা করা হয় যেটা ভবিষ্যতের টাইম টেবল, ভবিষ্যতের টাইম টেবল যদি ফিক্স থাকে তাহলে সেটাকে আমরা ফিউচার টেন্স না বলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন আওয়ার ট্রেন লিভস এট 3 PM, আমাদের ট্রেন 3টায় ছাড়বে, আমাদের ট্রেন 3টায় ছাড়বে। মনে করেন এখন 2টা বাজে বা এখন 1টা বাজে, তো আমরা বললাম যে আমাদের ট্রেন 3টায় ছাড়বে। 3টা কিন্তু ভবিষ্যতের ঘটনা, কিন্তু টাইম টেবলটা ফিক্সড, অবশ্যই 3টায় ছাড়বে। এজন্য আমরা এটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আমরা অন্য একটি বাক্য বলতে পারি, যেমন আই হ্যাভ মাই লাঞ্চ এট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আজকে আমি যদি আজকের সম্পর্কে বলি, মনে করেন এখন 12টা বাজে, আমি বললাম যে আমি আমার 2টায় আমার লাঞ্চ করছি, তাহলে বলবো আই হ্যাভ মাই লাঞ্চ এট 2 PM। তারপর দেখি ইনস্টিড অফ সিম্পল ফিউচার টেন্স ইন ক্লোজ অফ টাইম এন্ড কন্ডিশন। কন্ডিশনের ক্ষেত্রে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সিম্পল ফিউচার টেন্সের পরিবর্তে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারি। কন্ডিশনাল সেন্টেন্স যদি হয় তাহলে আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্সের পরিবর্তে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন ইফ ইট রেন্স উই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় আমরা যাব না। বৃষ্টি কিন্তু এখনো হয়নি, আমরা একটা সম্ভাবনা প্রকাশ করলাম, একটা কন্ডিশন বা একটা শর্ত প্রকাশ করলাম, যদি বৃষ্টি হয় তাহলে যাব না। তা বৃষ্টি এখনো হয়নি, বৃষ্টি হবে ভবিষ্যতে, এটাও ভবিষ্যতের ঘটনা, আমরা যাব না, এটাও ভবিষ্যতের ঘটনা। কন্ডিশনের ক্ষেত্রে, টাইম এন্ড কন্ডিশনের ক্ষেত্রে ভবিষ্যতের ঘটনাকে আমরা প্রেজেন্ট টেন্স দ্বারা প্রকাশ করতে পারি। ইফ ইট রেইনস উই শ্যাল নট গো, যদি বৃষ্টি হয় আমরা যাব না। ইফ ইউ কাম আই উইল গো, বলতে পারি ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, আই শ্যাল গো, যদি তুমি আসো তবে আমরা যাব। আমরা এখানে শেলের পরিবর্তে আই এর সাথে উইল ব্যবহার করতে পারি, তবে পার্থক্য হবে উইল দ্বারা বোঝাবে যে আমি অবশ্যই যাব, আর শেল দ্বারা বোঝাবে যে আমি যাব, তবে সেটা নিশ্চিত নয়, সেটা অনিশ্চিত ভবিষ্যৎ।
আই এর সাথে উইল আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন এটা একটা প্রমিস হিসেবে বিবেচিত হবে। আই উইল গো মানে আমি যাব, এটা আমার প্রমিস। এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখন প্রশ্ন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? আমরা জানি পাঁচশোর তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। তো ফার্স্ট পারসন হচ্ছে আই, উই এইগুলা। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, শুধুমাত্র ইউ, ইওর এইগুলা। থার্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন যারা যতগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে একক ব্যক্তি বুঝালে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি, শি, ইট। এরপর যত নাম আছে একক নাম আছে সবগুলো হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন আমরা যদি বলি দ্য আর্থ, পৃথিবী একটি গ্রহের নাম, এই জন্য এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি বলি দ্য সান, একটি নক্ষত্রের নাম, এটি হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি বলি দ্য স্কুল, এটিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা যদি বলি আসিফ, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন ব্যক্তি। আবার আমরা যদি বলি মিস্টার ফারুক, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু একজন ব্যক্তিকে নির্দেশ করছে। আবার যদি আমরা এন্ড দ্বারা দুইটা সিঙ্গুলার নাম্বারকে যুক্ত করে দিই তখন সেটা আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে না। যেমন আমরা যদি বলি আসিফ এন্ড মারুফ, দুইটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন আমরা এন দ্বারা যুক্ত করে দিয়েছি তখন সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে না, সেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। তো আমরা পেলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। যেমন এখানে উদাহরণ দেখি আমরা, হি ইটস রাইস, হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। শি ডাজ নট ড্রিঙ্ক টি, শি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হলো কখন এস যুক্ত হবে এবং কখন ইএস যুক্ত হবে। আমরা ইএস এর কথা চিন্তা করব। ভার্বের শেষে কিছু নির্দিষ্ট লেটার থাকলে, তখনই ভার্বের শেষে ইএস যুক্ত হবে এবং অন্য ক্ষেত্রে ভার্বের শেষে এস যুক্ত হবে। যেমন ভার্বের শেষে যদি সিএইচ এসএইচ ডবল এস ও এক্স জেড ইত্যাদি থাকে, এইগুলো থাকে, তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত হবে এবং এইগুলো ছাড়া অন্য যে কোনো লেটার ভার্বের শেষে থাকলে ভার্বের শেষে আমরা শুধু এস যুক্ত করব। যেমন এখানে শি ডাজ, ডু ভার্বের সাথে মেইন ভার্বটা হচ্ছে ডু এর শেষে ও আছে, যেহেতু ও আছে সুতরাং এটার সাথে ইএস যুক্ত হবে, এস যুক্ত হবে না। একইভাবে আমরা চিন্তা করি, মনে করেন যে হি ব্রাশ হিজ টিথ, সে তার দাঁত মাজে বা দাঁত ব্রাশ করে। ব্রাশ এই শব্দটা, ব্রাশ ভার্ব, এইসব ভার্বের শেষে আছে এস এইচ। আমরা জানি যে এস এইচ থাকলে ভার্বের শেষে ইএস যুক্ত হয়, তাহলে হি ব্রাশেস হবে, BRUSH ES যুক্ত হবে, এস যুক্ত হবে না। আবার আমরা যদি বলি হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, তখন আমরা ভার্বের শেষে ইএস যুক্ত করলাম, কারণ ভার্বের শেষে লেটারটা হচ্ছে ও। আমরা জানি ভার্বের শেষে ও থাকলে কি হয়, ভার্বের শেষে ও থাকলে ইএস যুক্ত হবে, এস যুক্ত হবে না। আবার যদি বলি আমরা ফরিদ ড্রিঙ্ক টি, ফরিদ চা পান করে, এক্ষেত্রে ফরিদ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ড্রিঙ্ক হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এখন এখানে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে, আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো যে ভার্বের শেষে কি আছে। ভার্বের শেষে আছে কে, ভার্বের শেষে যদি কে থাকে তাহলে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে। আমরা ইএস এর রুলে চলে যাব। ভার্বের শেষে সিএইচ এসএইচ ডাবল এস ও এক্স জেড এইগুলো থাকলে ইএস যুক্ত হবে, না থাকলে, এগুলো যদি না থাকে অন্য যা কিছুই তা হোক না কেন ভার্বের শেষে আমরা এস যুক্ত করব। সুতরাং আমরা এখানে ড্রিঙ্কের সাথে এস যুক্ত করব, অর্থাৎ ফরিদ ড্রিঙ্কস টি, এখানে ইএস যুক্ত হবে না। তো আজকের মতো এতটুকুই। আমরা টেন্সের বেসিক এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের খুবই বেসিক পর্যায়ে দেখলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। পাইমেট ক্লাবের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।